হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আমাদের ক্র্যাকার সিরিজ চলছে। ক্র্যাকার ম্যাথমেটিক্সের আজকে 11 নম্বর ক্লাস, 11তম ক্লাস। তার ফার্স্ট কোশ্চেন 151। দেখো কি বলেছে। বলেছে 2430 টাকা এ বি সি এর মধ্যে এমনভাবে ভাগ করা হলো যে তাদের প্রাপ্ত অংশ থেকে যথাক্রমে 5 টাকা, 10 টাকা এবং 15 টাকা বের করে নিলে বাকি টাকার অনুপাত হয় 3:4:5। এর প্রারম্ভিক টাকার পরিমাণ কত ছিল? আচ্ছা, যদি এদের কাছ থেকে 5 টাকা, 10 টাকা এবং 15 টাকা বের করে নেওয়া হয় তাহলে টোটাল টাকা কত বেরোলো? 5, 10 আর 15 মানে টোটাল 30 বেরিয়ে গেল। 30 যদি আমরা বার করে দিই, টোটাল ডিভাইড কতটা করা হয়েছিল, ভাগ কতটা করা হয়েছিল? 2430 টাকা। 2430 টাকা থেকে যদি আমরা 30 মাইনাস করে দিই, কেন? কারণ বলে দিয়েছে বের করে নেওয়া হয়েছে। যদি বের করে দিই তাহলে টাকা কতটা ডিভাইড হয়েছে? টাকা ডিভাইড হয়েছে 2400 টাকা। ঠিক আছে, আশা করি বোঝা গেছে। টোটাল এদের কাছ থেকে 5 টাকা, 10 টাকা এবং 15 টাকা ইন্ডিভিজুয়াল আমরা বার করে নিচ্ছি। তাহলে টোটাল বার কত করেছি? 30 রুপি। ঠিক আছে, 30 রুপি যদি মাইনাস করে দিই 2430 টাকা থেকে, তাহলে 2400 টাকা যেটা থাকছে সেটাই অ্যাকচুয়াল ডিভাইড হয়েছে, বলা যেতে পারে এটাই। আচ্ছা, বলেছে বার করার পরে যেটা অনুপাত হচ্ছে সেটা হচ্ছে 3:4:5। অর্থাৎ এই যে 3:4:5 যে রেশিওতে ডিভাইড হয়েছে সেটা কোন টাকাটা? 2400 টাকা। কেন? কারণ টাকা তোমাকে দেওয়া হয়েছে, দিয়ে আবার নিয়ে নেওয়া হয়েছে, তাহলে সেই টাকাটা তো আলটিমেটলি তোমার কাছে আসলোই না। বোঝা গেছে কি? 2430 টাকা দেওয়া হয়েছিল সবার কাছ থেকে, 5, 10, 15 এইভাবে তিনজনের কাছ থেকে বার করে নেওয়া হয়েছে। তাহলে 30 টাকা বার করা হয়েছে। বার করার পরে রেশিওটা ছিল এই যে এটা 3:4:5। তাহলে আমরা বলতে পারি ওই যে 3:4:5 যেটা তিনজনকে টাকা দেওয়া হচ্ছে সেটা কত? 4 3 7 5 12। এই 12 ইউনিটের ভ্যালুই তো তোমার হচ্ছে গিয়ে এই টাকাটা 2400 টাকা বার করে নেওয়ার পরে যেটা পড়ে আছে সেটা। আচ্ছা, জানতে চাইছে এর প্রারম্ভিক টাকার পরিমাণ কত। এ পেয়েছে 3 ইউনিট, বি পেয়েছে 4 ইউনিট, সি পেয়েছে 5 ইউনিট। আচ্ছা, এর প্রারম্ভিক টাকা কত? এ আলটিমেটলি বার করার পরে এর কাছে কতটা পড়ে থাকলো? 3 ইউনিট টাকা পড়ে থাকলো। আচ্ছা, 12 ইউনিটের ভ্যালু 2400 টাকা, 1 ইউনিটের ভ্যালু কত টাকা? 200 টাকা। তাহলে 3 ইউনিটের ভ্যালু এর টাকা কত হয়েছে এখন? এখন পড়ে আছে 3 দুগুণে 6 মানে 600 টাকা। শুরুতেই তো এর কাছে 600 টাকা ছিল না। এর কাছ থেকে আমরা শুরুতে কত টাকা বার করেছিলাম? ওই যে ওখানে বলা আছে 5 টাকা বার করে দিয়েছি। তো এর কাছ থেকে যদি আমরা 5 টাকা বার করে দিই তাহলে এর কাছে এখন আসে 600। শুরুতে কত কত ছিল? 600 প্লাস 5, 605 টাকা। এই যে অপশন এ তোমাদের কারেক্ট আনসার হয়ে যাবে। আশা করি বোঝা গেছে। দেন দেখো, বলেছে এ 25,000 টাকা বিনিয়োগ করে একটি ব্যবসা শুরু করে। 3 মাস পরে 30,000 টাকা মূলধন দিয়ে বি সেই ব্যবসায় যোগ দেয়। বছরের শেষে 19,000 টাকা লাভ হলে এর লভ্যাংশ কত টাকা? পার্টনারশিপের অঙ্ক, একদম সিম্পল একটা অঙ্ক। কি অঙ্ক বলা আছে দেখো। বলা আছে এ 25,000 টাকা দিয়ে ব্যবসা স্টার্ট করেছে এবং বি 3 মাস বাদে 30,000 টাকা নিয়ে আসছে। আচ্ছা, আমরা সবার আগে ইনভেস্টমেন্টের রেশিও দেখবো। কার কার? এ আর বি এর। তোমরা জানো প্রফিট রেশিও কিরকম ভাবে ডিস্ট্রিবিউট হয়? ইনভেস্টমেন্ট আর টাইমের গুণফলের উপরে প্রফিট রেশিও ডিস্ট্রিবিউট হয়। আমাদের ইনভেস্টমেন্টের কথা এখানে জানতে পেরেছি, আমরা বলি দিয়েছে এ কত? 25,000 টাকা আর বি কত? 30,000 টাকা। আমরা একবারে তিনটে জিরোকে কেটে 25:30 লিখছি। এটাকে আরো কাটা যায়, 5 5 এ 25 হবে, 5 6 30 হবে। একটা কাজ করি, এই জিরো গুলোকে লিখেই দিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, এই তিনটে জিরো আর এই তিনটে জিরো আমরা কেটেছি। রেশিও কি দাঁড়িয়েছে? 5:6 ইনভেস্টমেন্টের। আচ্ছা, টাইমের রেশিও আমরা জানি না, টাইমের রেশিওটাই আমাকে বার করতে হবে। দেন আমাকে বলেছে প্রফিট বছরের শেষে, ও না, টাইমের রেশিও জানি। 3 মাস পরে 30,000 টাকা মূলধন নিয়ে বি এসছে, তাহলে এর টাকা তো 12 মাসই খেটেছে। 3 মাস বাদে যদি বি আসে তাহলে বি কত মাস টাকা খাটলো? বি এর টাকা খাটলো কিন্তু 9 মাস। ঠিক আছে, বি অলরেডি এ 12 মাসে খেটেছে, বি 3 মাস বাদে এসছে, তাহলে বি এর টাকা খাটছে 9 মাস। এদের যদি আবার ফার্দার আমি রেশিও করি তাহলে এখান থেকে পাবো 4 কাটবে এখানে, 3 এ 4 এ 12, 3 এ 3 এ 9। ঠিক আছে, ইনভেস্টমেন্টের রেশিও 5:6, প্রফিটের টাইমের রেশিও 4:3 পেয়েছি। প্রফিটের রেশিও কি হবে? এই দুটোর গুণফল হবে। তাহলে প্রফিটের রেশিও আসবে 5 × 4 5 এ 20 আর এখানে 3 6 18। এই দুটোও ফার্দার কাটে, এই দুটোও ফার্দার কাটে। কিভাবে কাটছে দেখো,
2 10 দুগুণা 20, 2 9 দুগুণা 18, টোটাল কত 19 ইউনিট। আর এই 19 ইউনিটের ভ্যালুই কিন্তু 19,000 টাকা বলা আছে, ঠিক আছে। 19 ইউনিট, সেটার ভ্যালু কত বলা আছে 19,000, 19,000 টাকা। 1 ইউনিটের ভ্যালু কত তাহলে 1,000 টাকা। এর লভ্যাংশ কত টাকা, এ কত পেয়েছে 10 ইউনিট, 10 ইন্টু 1,000 মানে 10,000 টাকা, ঠিক আছে। এ পাচ্ছে 10,000 টাকা। এই যে অপশন বি তোমার কারেক্ট আনসার, ঠিক আছে। আশা করি বোঝা গেছে। নেক্সট দেখো 153 বলেছে একটি ছাত্রের 10টি পরীক্ষায় নম্বরের গড় 80, সর্বোচ্চ এবং সর্বনিম্ন নম্বর না ধরলে গড় হয় 81, যদি সর্বোচ্চ নম্বর হয় 92 তবে সর্বনিম্ন নম্বর কত। আচ্ছা, বাড়িতে অ্যাভারেজের অঙ্ক, সিম্পল। বাড়িতে কতজন আছে আমরা টাকা আর লোক দিয়ে ভাবি, তাহলে সুবিধা হয় গড়ের অঙ্কে। 10 জন লোক আছে, এদের প্রত্যেকের পকেটে কত টাকা আছে, এদের প্রত্যেকের পকেটে আছে 80 করে। এই ফ্যামিলি থেকে দুজন বেরিয়ে যাচ্ছে, যার পকেটে সব থেকে বেশি টাকা আছে এবং যার পকেটে সব থেকে কম টাকা আছে, এরকম দুজন বেরিয়ে যাচ্ছে। বেরিয়ে যাওয়ার পরে কি হয়েছে, এই ফ্যামিলির যেটা গল্প হয়েছে, ফ্যামিলিতে আছে এখন 8 জন, এদের অ্যাভারেজ হয়েছে কত করে, এদের অ্যাভারেজ হয়েছে 81 করে। আমি যদি জিজ্ঞাসা করি তাহলে 80 থেকে 81 অ্যাভারেজ বেড়েছে না কমেছে, বেড়েছে। 1 ইউনিট করে অ্যাভারেজ বেড়েছে। কত জনের বেড়েছে, ফ্যামিলিতে যতজন আছে ততজন, 8 জনের। তাহলে টোটাল কত বাড়লো, 8 ইন্টু 1 মানে 8 বেড়েছে। 8 কেন বেড়েছে, কারণ এরা 8 যেটা নিজেদের নিয়ে যাওয়ার কথা ছিল সেটা না নিয়ে গিয়ে এরা ফ্যামিলিতে রেখে যাচ্ছে। এদের দুজনের নিয়ে যাওয়ার কথা ছিল কত, এদের দুজনের 80 প্লাস 80 160 নিয়ে যেতে হতো, ঠিক আছে। 8 কেন বেড়ে যাচ্ছে, কারণ এরা 8 ছেড়ে রেখে গেছে, তাহলে 8 হয়ে যাবে মাইনাস, এরা দুজন মিলে এটাই নিয়ে যাচ্ছে। 80 প্লাস 80 160 নিয়ে যেতে হতো, 8 কম নিয়ে যাচ্ছে, তাহলে নিয়ে যাচ্ছে কত, এতটা নিয়ে যাচ্ছে। কিভাবে বুঝলাম 8 কম নিয়ে যাচ্ছে, কারণ 8 এখানে ফ্যামিলিতে বেড়েছে। যদি আমার যেটা প্রাপ্ত বা আমার যেটা প্রাপ্য, আমার যেটা হিস্সা, যেটা আমার অংশ, সেটা যদি আমি নিয়ে চলে যাই, তাহলে তো কারোর কোনো লাভ লস কিছু হবে না। আমি যাওয়ার সময় 10 টাকা রেখে দিয়ে গেলাম বা 8 টাকা রেখে দিয়ে গেলাম, ভাই তোমরা খেও এটা, ঠিক আছে, তাহলে তো লাভ হবে না। বোঝা গেছে। এখানে লাভ কত হয়েছে, 1 করে লাভ হয়েছে, কত জনের, 8 জনের। তার মানে 8 টাকা এরা রেখে গেছে এক্সট্রা, অর্থাৎ 80 প্লাস 80 160 নিয়ে যাওয়ার কথা ছিল, 8 রেখে গেছে, এতটাই রেখে গেছে। আচ্ছা, কে কে যাচ্ছে নিয়ে, একটা হাইয়েস্ট পার্সন আছে, একটা লোয়েস্ট পার্সন আছে। এর মধ্যে বলে দিয়েছে সর্বোচ্চ নম্বর 92। 80 80 160, 160 থেকে 8 বাদ দিয়ে দিলে কত হবে এখানে 152। 152-এর মধ্যে হাইয়েস্ট কত 92, তাহলে 92 প্লাস লোয়েস্ট সেটা হচ্ছে 152, তাহলে লোয়েস্ট কত, লোয়েস্ট হচ্ছে গিয়ে 60, 60 হবে লোয়েস্ট। এই যে অপশন এ তোমাদের কারেক্ট আনসার। এটা আমরা মুখেই করতে পারতাম, মুখেই করতে পারতাম, ঠিক আছে। আমি জাস্ট বুঝিয়ে একটা করে দিলাম। কিভাবে মুখে করতে পারতাম, 8 এর 1 করে বাড়ছে সবার, কত জনের, 8 জনের। তার মানে 8 এরা কম নিয়ে গেছে, নিয়ে যাচ্ছে কত 80 80 160 মাইনাস 8 মানে 152। 152-এর মধ্যে 92 যদি বড়টা হয় তাহলে ছোটটা 60, ঠিক আছে। নেক্সট দেখো বলেছে একটি দ্রব্যের লিখিত মূল্য ক্রয় মূল্যের 40% বেশি, কত ছাড় দিলে তার 12%-এর লাভ হবে। লাভ কার উপরে হয়, লাভ হয় সিপির উপরে। ছাড় কার উপরে দেওয়া হয়, ছাড় দেওয়া হয় মার্কড প্রাইসের উপরে বা লিখিত মূল্য, যেটাকে আমরা বাংলায় বলি। এখন আমি দুটোরই রেশিও বার করবো, দেন তারপরে দেখবো কি ব্যাপার হচ্ছে। দ্রব্যের ক্রয় মূল্য, আচ্ছা লিখিত মূল্য কতটা বলেছে, ক্রয় মূল্যের থেকে 40% বেশি, তাহলে সিপি আর আমি যদি মার্ক প্রাইসের রেশিও দেখি, সিপি যদি 100 হয় তাহলে মার্ক প্রাইস কত 140 হবে, কারণ 40% বেশি বলে দিয়েছে। এইবারে কত ছাড় দিলে তার 12%-এর লাভ হবে। লাভ কার উপরে হয়, লাভ হয় সিপির উপরে। অর্থাৎ লাভ হতে গেলে 100 টাকার জিনিস এসপি কত টাকায় বিক্রি হবে, বিক্রি হবে 112 টাকায়। দেখো তো বোঝা গেছে না যায়নি। 100 টাকার জিনিস 112 টাকায় বিক্রি করলে তবেই তো গিয়ে 12%-এর লাভ হবে। এবারে বলেছে কত ছাড় দিল, দিলে 12%-এর লাভ হবে। দেখে নিচ্ছে কত ছাড় দিল। ছাড় কার উপরে দেওয়া হয়, মার্ক প্রাইসের উপরে, কারণ সিপি তো কেউ দেখতে পাচ্ছে না। বোঝা গেছে, যে কিনতে আসছে সে তো সিপি দেখতে পাচ্ছে না, সে দেখতে পাচ্ছে মার্ক প্রাইস। ও দেখছে কি যে 140 টাকার জিনিস আমাকে দোকানদার 112 টাকায় দিয়ে দিল, মানে ছাড় কতটা গেছে, ছাড় গেছে এখানে 28-এর, 12 8, হ্যাঁ
20 40 28 এ ছাড় গেছে কার উপরে 140 এর উপরে পার্সেন্টেজ করবার জন্য 100% গুণ 0 0 কাটা 14 দুগুণে 28 10 দুগুণে 20% ছাড় দেওয়া হচ্ছে তোমাকে বস্তুর উপরে। বোঝা গেছে? এই যে অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। এগুলো ভালো অঙ্ক, পরীক্ষায় আসে ম্যাক্সিমাম, প্রত্যেকটা অঙ্ক ভালো, সেই হিসাবেই তুলেছি। আর আমরা অলরেডি 11 নম্বর ক্লাসে আছি, তো খুব বেশি এক্সপ্লেন করার আশা করি প্রয়োজন নেই, তোমাদের টিউন তৈরি হয়ে গেছে অলরেডি। টিউনিং দেখো, বলেছে একজন ব্যবসায়ী 70 টাকা কেজি দরের আসাম চায়ের সাথে 110 টাকা কেজি দরের দার্জিলিং চা 3:1 অনুপাতে মিশ্রিত করেন। অ্যালিগেশনের কনসেপ্ট বুঝতে পারছো? ওই যে আসাম চা দেওয়া আছে, দার্জিলিং চা দেওয়া আছে, দুটোর অনুপাত দেওয়া আছে, তাহলে মিড ভ্যালু পেয়ে যাব। বলেছে মিশ্রিত করেন, মিশ্রিত চা প্রতি কেজি কত দরে বিক্রি করলে তার 12.5% এর লাভ হবে। 12.5% এর লাভ কার উপরে হবে? সিপির উপরে। সুতরাং আমাকে সিপি বার করতে হবে। অ্যালিগেশনে সবসময় সিপির উপরেই তোমার এখানে অ্যালিগেশন অ্যাপ্লাই হয়। একজন ব্যবসায়ী 70 টাকা কেজি দরের আসাম চা, তাহলে এই যে আমি এখানে লিখছি আসাম চা, ঠিক আছে, আর এই আমি লিখছি দার্জিলিং চা। দার্জিলিং চা, আসাম চায়ের মূল্য কত বলেছে? 70 টাকা। খেয়াল করে দেখো, এগুলো কিন্তু সব সিপি দেওয়া আছে, আর সিপির ওপরেই সবসময় কিন্তু অ্যালিগেশনটা অ্যাপ্লাই হয়। 110 টাকা বলা আছে দার্জিলিং চায়ের তোমার মূল্য, কি রেশিওতে মেশানো হচ্ছে? 3:1। আসাম যদি 3 ইউনিট থাকে তাহলে দার্জিলিং চা আছে 1 অনুপাতে। তাহলে এইটা জানি, এইটা জানি, এটাও জানি, তাহলে মিড ভ্যালুটা পেয়ে যাবো না? মিড ভ্যালুটা কি হবে? এদের দুজনের মিক্সচার, ঠিক আছে। আচ্ছা, অ্যালিগেশন অ্যাপ্লাই করব। অ্যালিগেশন অ্যাপ্লাই করার পদ্ধতি কি? এখানে এই যে এদের দুজনের মধ্যে যেটা ডিফারেন্স আছে, সেই ডিফারেন্সটাই এদের দুজনের মধ্যে ভাগ হবে কোন রেশিওতে? 3:1 এই রেশিওতে। এখানে ডিফারেন্স কত আছে? 40-এর। তাহলে এখানে টোটাল কত? 3 একে 4, 4 ইউনিটের ভ্যালু 40, মুখে করছে কিন্তু 1 ইউনিটের ভ্যালু 10। এই যে এটা যেটা 1 দেখতে পাচ্ছ সেটা অ্যাকচুয়ালি 10, আর যেটা 3 দেখতে পাচ্ছ সেটা 3 10-এ 30। বোঝা গেছে আশা করি? এখানে ডিফারেন্স কত? 40-এর। এই 4 ইউনিটের ভ্যালু 40, 1 ইউনিটের ভ্যালু 10, 1 ইউনিটের ভ্যালু 10, 3 ইউনিটের ভ্যালু 30। হয় ছোটটার সাথে যোগ, নয় বড়টা থেকে বিয়োগ। এটা মিড ভ্যালু হয়, জানোই তোমরা। আমি এবার অ্যালিগেশন অ্যাপ্লাই করছি। 70 প্লাস 10-এ এটা হবে 80, কিংবা দেখো 180 মাইনাস 80 মাইনাস করলে এখানে তোমার 30 হয়ে যাচ্ছে। একদম কারেক্ট আছে আমাদের। এটা মিক্সচারের সিপি বেরোলো। আমার কাছ থেকে এটা জানতে চাইনি, আমার কাছ থেকে জানতে চেয়েছে 12.5% এর লাভ হবে কততে বিক্রি করব। তো 80-এর জিনিস ভাই 12.5% মানে কি? 8-এর জিনিস 9-এ বিক্রি করতে হবে, অর্থাৎ 80-এর জিনিস 90-এ বিক্রি করতে হবে। অপশন বি হচ্ছে তোমার কারেক্ট আনসার। 90 টাকায় বিক্রি করতে হবে, তবেই গিয়ে তোমার 12.5% এর লাভ হবে। ঠিক আছে, নেক্সট দেখো 156 বলেছে যদি সরল সুদের বার্ষিক হার 10% থেকে 12:1/2%, মানে এটা 12.5% এর হয়ে যায়, একজন মানুষের বার্ষিক আয় 1250 টাকা বৃদ্ধি পায়, তার মূলধন রুপিতে কত টাকা? আচ্ছা ভাই, 10% থেকে কতটা বেড়েছে রেট অফ ইন্টারেস্ট? 12.5%, মানে 2.5% বেড়েছে, 2.5% বেড়েছে। 2.5% বৃদ্ধির জন্য এই লোকটা কত টাকা বেশি পাচ্ছে? 1250 টাকা। এর মূলধন, মূলধন কত হয়? সিম্পল ইন্টারেস্টে মূলধন তো অলওয়েজ 100%, ঠিক আছে। 100% এর ভ্যালু বার করবো আমরা। 2.5% এর ভ্যালু কত? 2.5% এর ভ্যালু এখানে 1250 টাকা। কেন, কিভাবে পেলাম? 10% থেকে বেড়ে এটা 12.1/2%, মানে কতটা বেড়েছে? 2.5% বেড়েছে। 2.5% এর জন্য 1250 টাকা লোকটা বেশি পাচ্ছে। তাহলে 100% এর ভ্যালু একবারে বার করবো আমরা। 1250 ডিভাইডেড বাই 2.5 মানে কত? 5/2, 5 ওপরে 2 নিয়ে চলে গেলাম, ঠিক আছে, ইন্টু ওপরেই হবে, ঠিক আছে। ইন্টু কত? ইন্টু হচ্ছে তোমার 100, ঠিক আছে। আচ্ছা, 5×25 125, এখানে 0 হবে। 250 দুগুণ 500, 500 ইন্টু 100 মানে 50,000 টাকা। 50,000 টাকা। এই যে অপশন এ তোমাদের কারেক্ট আনসার, ঠিক আছে। 156 গেল। নেক্সট দেখো, নেক্সট বলেছে একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 441 বর্গমিটার হলে তার কর্ণের দৈর্ঘ্য কত? আচ্ছা, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল যদি 441 হয় তাহলে বাহু কত? 21, তাহলে তার কর্ণের দৈর্ঘ্য কত হবে? 21√2 এত মিটার, ঠিক আছে। বাহু √2 জানোই তোমরা, সূত্র একদম সহজ অঙ্ক।
নেক্সট 158 বলেছে একটি থিয়েটারের টিকিটের মূল্য 7:8 অনুপাতে বাড়ানো হয় এবং এর কারণে দর্শক সংখ্যা 12:11 অনুপাতে কমে যায়। থিয়েটারের আয় 4,000 টাকা বাড়লে থিয়েটারের প্রাথমিক আয় কত টাকা ছিল? তো আমরা জানি তো থিয়েটারের আয় কিসের উপরে নির্ভর করছে, কতজন থিয়েটারে আসছে আর এক একজনের টিকিটের মূল্য কত, তাই না? এই দুটোর গুণফলের উপরে। আয় বা ইনকাম কার উপরে নির্ভর করছে? এখানে কতজন ভিজিটার্স আসছে, ঠিক আছে, ভিজিটার্স আর প্রাইস, টিকিটের প্রাইস, এই দুটোর গুণফলের উপরে নির্ভর করছে ইনকাম। এখানে আমাকে টিকিটের মূল্য কি বলেছে? 7:8 অনুপাতে বেড়েছে। এই যে প্রাইস যেটা আছে সেটা 7:8 অনুপাতে, এই যে ইনিশিয়াল এই যে ফাইনাল এত অনুপাতে বেড়েছে। আর দর্শক সংখ্যা কি 12:11 অনুপাতে কমেছে। ভিজিটার্স 12:11 অনুপাতে কমেছে। তাহলে এদের দুজনের গুণফলই হবে ইনকাম। আচ্ছা, বাদিক বাদিক গুণ হবে তাহলে ইনিশিয়াল ইনকাম পাবো, ডানদিক ডানদিক গুণ হবে তাহলে ফাইনাল ইনকাম পাবো। তো বাদিক বাদিক গুণ ডানদিক ডানদিক গুণ যখন হবে তো আমি কাটাকুটিটা আগে করে দিই না, 4 3 4 12, 4 2 8, তাহলে 4 7 28, কি কাটলাম, 4 3 4 12 হবে এটা, ঠিক আছে, 3 4 12, এটা কাটা যাচ্ছে, 3 4 12, ঠিক আছে। আচ্ছা, তাহলে 3 7 21 হচ্ছে আর এটা 11 2 22 হচ্ছে। দেখো 1 ইউনিট কিন্তু তবু আমার আয় বেড়েই গেছে। আর এই 1 ইউনিটের ভ্যালু ওখানে পরিষ্কার বলা আছে, থিয়েটারের আয় কত টাকা বেড়েছে? 4,000 টাকা বেড়েছে। 1 ইউনিটের ভ্যালু 4,000 টাকা লিখেছি আমি, ঠিক আছে। থিয়েটারের প্রাথমিক আয় কত জানতে চাইছে? প্রাথমিক আয় কত? 21 ইউনিট। তাহলে 21 ইন্টু 4,000 টাকা, 4 1 4, 4 2 8, 84,000 হচ্ছে প্রাথমিক আয়। একটা কাজ করি বুঝলে, সবাই মিলে একটা থিয়েটার খুলে নিই চলো। খারাপ আয় দেখেছো, 84,000 আয়। এটা মাসিক না কি জানি না, কিছু বলেনি, মাসিকই আমি ধরে নিচ্ছি। আর তো চলো কি আছে, খাবো দাবো ঘুরে বেড়াবো, সবাই মিলে এটা খুলে নিই, ঠিক আছে। কমেন্ট সেকশনে জানাবে আমাকে কে কে খুলতে চাইছো, তাহলে আমিও যাবো, একসাথে খুলে নিই। নেক্সট দেখো কি হবে, পড়াশোনা করে এটা থিয়েটারই খুলে নিই চলো। দেখো 159, 26 মিটার দীর্ঘ এবং 18 মিটার চওড়া মাঠের পরিসীমা বরাবর ভেতরের চারদিকে 2 মিটার চওড়া রাস্তার ক্ষেত্রফল কত বর্গ মিটার? ভেতরের চারিদিকে যদি রাস্তা হয় তোমরা জানো 2w ইন্টু l প্লাস b মাইনাস 2w, ভেতরের চারদিকে হলে এটাই হবে। আচ্ছা, w কি? w হচ্ছে উইডথ অফ দা, ওই যে যেটা স্ট্রিট আছে সেটা, 2 মিটার চওড়া রাস্তা, তো ডাব্লু বলা আছে 2, তাহলে 2 ইন্টু 2 4, লেন্থ মানে ওই যে 26 মিটার বলা আছে এবং 18 মিটার চওড়া, এই যে 18 লিখলাম মাইনাস 2w, 2 দুগুণে কত হবে? 4, ঠিক আছে। 26 থেকে 4 বাদ দিলে হবে এটা তোমার 22, 22 আর 8 হচ্ছে তোমার 40, 40 ইন্টু 4 মানে 160, 40 ইন্টু 4 মানে 160, ঠিক আছে, 160 এত বর্গমিটার, এটা রাস্তার ক্ষেত্রফল। নেক্সট বলেছে দুই ব্যক্তির বয়সের পার্থক্য 16 বছর। যদি 6 বছর আগে বড় ব্যক্তির বয়স ছোটটির 3 গুণ হয় তাহলে ছোট ব্যক্তির বর্তমান বয়স কত? আচ্ছা, বয়সের পার্থক্য কিন্তু আজীবন 16 বছরই থেকে যাবে, যতদিন না মরছে, ঠিক আছে। 16 বছর থেকে যাবে, তো 6 বছর আগেও বয়সের পার্থক্য 16 বছরই ছিল। 6 বছর আগে রেশিও কি ছিল সেটাই আমি দেখতে চাইছি। এখানে একটা কাজ করি, কালিটাকে চেঞ্জ করে নিই, এটা আর মুছবো না। দেখো 6 বছর আগে, 6 বছর আগে কি গল্প ছিল? একটা এল্ডার পারসন আছে আর একটা আছে ইয়াঙ্গার পারসন। এল্ডার পারসন 3 গুণ ছিল, ছোটটির 3 গুণ। ছোটটা তো হলে 1 ইউনিট হলে বড়টা ছিল 3 ইউনিট 6 বছর আগে। 6 বছর আগেও তো ডিফারেন্স তো তোমার 16 বছরই ছিল, দুজনের বয়সের পার্থক্য 16 বছরই ছিল। দেখো বয়সের পার্থক্য এখানে কত আছে ইউনিটে? 2 ইউনিট আছে, আর এই 2 ইউনিটের ভ্যালুই কিন্তু বলা আছে 16 বছর, 16 ইয়ার্স। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত? 8 বছর। জানতে চাইছে তাহলে ছোট ব্যক্তির বর্তমান বয়স কত। আচ্ছা, ছোট ব্যক্তির আগে ওই 6 বছর আগে কত ছিল সেটা আগে দেখে নিই। 8 ইন্টু 1, 1 ইন্টু 8 মানে 8 বছর তো ছিল 6 বছর আগে। 6 বছর বাদে কি হবে? প্লাস 6 এখানে হয়ে যাবে, তাহলে 8 আর 6 14 বছর। এই অপশন সি হচ্ছে তোমার কারেক্ট আনসার, ঠিক আছে। নেক্সট দেখো, নেক্সট আমাকে কি বলেছে? নেক্সট আমাকে বলেছে একটি ক্যাম্পে 500 সৈন্যের 51 দিনের জন্য পর্যাপ্ত খাবার রয়েছে
41 দিন পরে 300 জন সৈন্য ক্যাম্প ছেড়ে চলে গেল, তাহলে বাকি সৈন্যদের ওই খাবার কতদিন চলবে? খুব ভালো কথা। 500 জনের 51 দিনের খাবার মজুদ ছিল, অলরেডি কতদিন খাওয়া হয়ে গেছে? 41 ডেজের খাওয়া হয়ে গেছে। তাহলে 500 জনের 51 দিনের খাবার ছিল, 41 দিন খাওয়া হয়ে গেছে, তাহলে 41 দিন খাওয়া হয়ে গেলে এই 500 জনেরই তো 10 দিনের খাবার পড়ে আছে, এবং খাবার কতটা পড়ে আছে? এতটা। 51 দিনের ছিল, 41 দিন খাওয়া হয়ে গেছে, 41 দিন তো খেয়ে হেগে শেষ, ঠিক আছে, ওটা নিয়ে ভেবে লাভ আছে? তাহলে কত দিনের খাবার পড়ে আছে? 10 দিনের খাবার পড়ে আছে। কাদের পড়ে আছে? এই 500 জনেরই খাবার পড়ে আছে। এইবারে জানতে চেয়েছে, বলেছে 300 জন ক্যাম্প ছেড়ে চলে গেল। ভাই 300 জন যদি ক্যাম্প ছেড়ে চলে যায়, তাহলে এখন ক্যাম্পে আছে কত? 500 মাইনাস 300 মানে 200 জন। 200 জন ক্যাম্পের মধ্যে আছে, এদের কতদিন চলবে জানি না, এক্স ধরবো, গুণ করে বার করে দেবো এখনই, ঠিক আছে। 0 0 এই 0 আর এই একটা 0 কেটে গেল, 2 দিয়ে ফালতু কেটে গেল, ঠিক আছে, 2 দিয়ে 5 কে কাটলে 25 দিন, তাহলে এক্স এর ভ্যালু কত? 25 ডেজ। তো 25 দিন চলবে খাবার, এরা 25 দিন আরো আনন্দ করে খাবে, ঠিক আছে। নেক্সট দেখো, আচ্ছা এটার অপশন এ হবে তোমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো, বলেছে একটি শহরে জনসংখ্যা ছিল 9000, এক বছরে পুরুষের জনসংখ্যা 8% এবং মহিলা জনসংখ্যা 13% বৃদ্ধি পেল, মোট জনসংখ্যা 10% বৃদ্ধি পায়, শহরে মহিলাদের সংখ্যা কত ছিল? পিওর অ্যালিগেশনের অঙ্ক, একদম সহজ অঙ্ক ভাই। মেল আর ফিমেল ইজ দ্য মিক্সচার, মানে পপুলেশন ইজ দ্য মিক্সচার অফ দি মেল অ্যান্ড ফিমেল। তাহলে এখান থেকে আমি বুঝতে পারছি যে পরিষ্কার অ্যালিগেশনের গল্প আছে এখানে। এখানে মেল আছে, এ পাশে আমি ফিমেল লিখলাম, এদের দুজনের তোমার এই হচ্ছে পপুলেশন, মিক্সচারই হচ্ছে পপুলেশন। তো পুরুষ জনসংখ্যা কত বৃদ্ধি পেয়েছে? 8%। মহিলা জনসংখ্যা কত বৃদ্ধি পেয়েছে? 13%। আর মোট জনসংখ্যা কত বৃদ্ধি পেয়েছে? 10%। অ্যালিগেশন অ্যাপ্লাই করবে, একটা ছোট একটা বড়, মিড ভ্যালু আছে, অ্যালিগেশন সাজানোই আছে। অ্যালিগেশন অ্যাপ্লাই করবো, 13 - 10 = 3, আর 10 - 8 = কত? 2। তাহলে 3:2 এই রেশিওতে মেল আর ফিমেল গুলো ছিল। মেল আর ফিমেল কোন রেশিওতে ছিল? 3:2 এই রেশিওতে ছিল। টোটাল 5 ইউনিট। 5 ইউনিটের ভ্যালু কত বলা আছে ওখানে? 9000। এটা টোটাল এরা আছে 5 ইউনিট, আর এই 5 ইউনিটের ভ্যালু কত বলা আছে? 5 ইউনিটের ভ্যালু বলা আছে 9000, ঠিক আছে। কালি আলাদা কেন হয়ে যাচ্ছে বাবা? 1 ইউনিটের ভ্যালু 5, 18, 90, 1800 কি জানতে চাইছে? শহরে মহিলাদের সংখ্যা, মহিলাদের সংখ্যা 18 দুগুণে 3600। এই যে অপশন এ হচ্ছে তোমার কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। নেক্সট দেখো, বলেছে একজন মাঝি স্রোতের অনুকূলে এবং প্রতিকূলে গতিবেগ যথাক্রমে 130 কিলোমিটার প্রতি ঘন্টা এবং 90 কিলোমিটার প্রতি ঘন্টা, স্থির জলে নৌকার গতিবেগ কত? সোজা অঙ্ক, তোমরা করেছো, এটা 110 হবে কারেক্ট অ্যান্সার। স্যার কিরকম ভাবে? দেখো একবার, স্রোতের অনুকূলে কি হয়? ভিবি প্লাস ভিসি ইকুয়ালস টু কত বলা আছে? 110, 1 নম্বর। আর স্রোতের প্রতিকূলে ভিবি মাইনাস ভিসি, সেটার ভ্যালু বলা আছে 90, 2 নম্বর। এই দুটোকে যদি আমরা যোগ করি, তাহলে 2 ভিবি থাকবে, ভিসি ভিসি কাটা চলে যাবে, তার ভ্যালু আসবে 220, ভিবির ভ্যালু হবে ভাই 110, ঠিক আছে। ভিবির ভ্যালু হবে 110। ওখানে কত ছিল? এটা 130, সরি, তাই তো ভাবছি গড়বড় লাগছে। ভিবি প্লাস ভিসি, এটা 130 ছিল, ঠিক আছে, লিখেছি 130, ক্যালকুলেশন অফ 130 করেছি, মাথা বেশি চলছে, পেন কম চলছে। নেক্সট দেখো, বলে যে কোনো সংখ্যাকে 175 দ্বারা ভাগ করলে 132 ভাগশেষ থাকে, সেই সংখ্যাকে 25 দ্বারা ভাগ করলে কত ভাগশেষ থাকবে? এরকম অঙ্ক করেছো। আমি বলেছিলাম যদি 175 25 দ্বারা ভাগ চলে যায়, তাহলে আমাদেরকে শুধুমাত্র ভাগশেষকে ডাইরেক্ট 25 দিয়ে ভাগ করার ব্যাপার আছে, ভাগ করে যেটা অবশিষ্ট থাকবে সেটাই অবশিষ্ট থাকবে। কেন দেখো একবার, 175 তো 25 দিয়ে ভাগ যায়, 7 25 175 হয়, ঠিক আছে। আচ্ছা, এবার 132 কে যদি 25 দিয়ে ভাগ করি, 4 25 100, আর ওদিকে 25 আগে 25, তার মানে 7 থাকবে অবশিষ্ট। অপশন ডি কারেক্ট আনসার, ঠিক আছে। লাস্ট দেখো 165। এত গরম পড়েছে, আমি জানি না তোমরা দেখতে পাচ্ছ কিনা লাইটে, পিঠ আমার ভিজে শেষ, ঠিক আছে, চোখ মুখ দিয়ে টপ 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 করে ঘাম পড়েই যাচ্ছে। আমি জানি না দেখতে পাচ্ছ কিনা, বুঝতে পারছো, কিন্তু কাছে গিয়ে দেখায়, দেখো দেখো। নেক্সট বলেছে একটি ট্যাঙ্কে 12টি পাইপ লাগানো হয়, কিছু ইনলেট পাইপ এবং কিছু ড্রেনেজ পাইপ, প্রতিটি কিছু ইনলেট পাইপ আছে এবং কিছু ড্রেনেজ পাইপ। ইনলেট পাইপ মানে সেই পাইপগুলো যারা জল ফিল করে, ড্রেনেজ পাইপ মানে সেই পাইপগুলো যারা জল খালি করে। বলে যে প্রতিটি ইনলেট
24 ঘন্টার মধ্যে ট্যাঙ্কটি পূরণ করতে পারে এবং প্রত্যেকটি নিষ্কাশন পাইপ 48 ঘন্টার মধ্যে এটি খালি করতে পারে, তাহলে ইনলেট পাইপের সংখ্যা কটি যদি পুরো ট্যাঙ্কটি 4 ঘন্টার মধ্যে পূরণ হয়? আচ্ছা, খুব ভালো কথা। কিছু ইনলেট আছে, কিছু আউটলেট আছে, বাট সব মিলিয়ে আছে 12টায়। ইনলেট গুলো 24 ঘন্টায় ট্যাঙ্ক ভর্তি করে দিচ্ছে, তো ইনলেট তো ভাই 24 ঘন্টায় ভর্তি করে দিচ্ছে, আউটলেট 48 ঘন্টায় খালি করে দিচ্ছে। টোটাল এদের এলসিএম যদি করি তাহলে ট্যাঙ্কের ক্যাপাসিটি আসবে সেটা কত? 48। 24 দুগুণ 48, 48 একে 48। এটা মাইনাস লিখবো কারণ খালি হচ্ছে জল, ঠিক আছে। এবারে বলেছে পুরো ট্যাঙ্কটা 4 ঘন্টার মধ্যে ভর্তি হয়ে যাচ্ছে, তো এটা কি এফিসিয়েন্সি? এফিসিয়েন্সি মানে এক এক ঘন্টায় 2 ইউনিট করে ভরছে আর এক এক ঘন্টায় 1 ইউনিট করে এরা খালি করে দিচ্ছে। তো 48 ঘন্টায় 48 ইউনিটের ট্যাঙ্ক যদি 4 ঘন্টায় ভর্তি হয়ে যায়, 1 ঘন্টায় কতটা হবে? 48 ডিভাইডেড বাই 4 মানে এক এক ঘন্টায় 12 ইউনিট করে জল ভর্তি হচ্ছে। এবার আমরা হিট অ্যান্ড ট্রায়ালে করব। দেখো 4 ঘন্টা, এই জায়গাটা বুঝেছো কেন ভাগ করলাম? কারণ ট্যাঙ্কের ক্যাপাসিটি 48 ইউনিট আর ট্যাঙ্ক ভর্তি হচ্ছে 4 ঘন্টায়, তাহলে এক এক ঘন্টায় 12 ইউনিট করে জল ভর্তি হচ্ছে। কেন 1 ঘন্টার বার করতে হলো? কারণ এইগুলো সব 1 ঘন্টার হিসাব। এবারে আমি হিট অ্যান্ড ট্রায়ালে করবো, এমন ভাবে করব মানে ইনলেট আর আউটলেট পাইপের সংখ্যা এমন ভাবে ধরবো যাতে করে দুটো মিলিয়ে আমার 12 ইউনিট এক এক ঘন্টায় ফিল হয়। এবারে দেখো 12 তো আনসার হবে না, কারণ 12টার 12টাই যদি ইনলেট পাইপ হয়ে যায় তো আউটলেট পাইপ 0, সেটা হওয়াই সম্ভব নয়, কারণ বলে দিয়েছে কিছু ইনলেট আছে কিছু আউটলেট আছে। এবারে দেখো আমি যদি এই এক তো আনসার হবে তোমাদের এইটা অপশন ডি 8টা। কেন হবে আমি বলে দিচ্ছি, একবার বুঝে নাও ব্যাপারটা। 10টা যদি ইনলেট পাইপ নিই তাহলে 10টা ইনলেট পাইপ 10 দুগুণ 20 ইউনিট জল ভরাবে, আর তাহলে ইনলেট পাইপ যদি 10টা হয়ে যায় আউটলেট পাইপের সংখ্যা হয়ে যাবে 2টো, কারণ টোটাল তো 12টা আছে। তাহলে আউটলেট পাইপগুলো 2টো মিলে 2 ইউনিটের জল খালি করবে, মানে 18 ইউনিট জল ভরে যাচ্ছে, যেটা আমার প্রয়োজন নয়, প্রয়োজন 12 ইউনিট। সুতরাং এটা তো কনফিগারেশন হবে না, ঠিক আছে। এবার 9 করে দেখি একবার। 9 যদি ইনলেট হয়ে যায় তাহলে 9 দুগুণে 18 ইউনিট এরা জল ভরাবে, 3টে তাহলে আউটলেট হয়ে যাবে, 3 এরা খালি করবে, মানে 15 ইউনিট করে জল আলটিমেটলি ভরবে। আমার সেটাও রিকোয়ারমেন্ট নয়। এইবার যেটা আনসার হবে বললাম 8, সেটা একবার দেখে নাও। 8 যদি হয় 8 দুগুণ 16 ইউনিট জল ভরবে, এরা 4টে হবে আউটলেট, 4 ইউনিট করে খালি হবে, 16 আর 4 মিলিয়ে 12 ইউনিট তো স্যাটিসফাই করে যাচ্ছে, মানে ইনলেট পাইপ আছে তোমার 8খানা, ঠিক আছে। তাহলে এই ছিল আমাদের 165 পর্যন্ত আজকের কোশ্চেন্স, ঠিক আছে। আমি গতকালকে ভিডিও দিতে পারিনি, তার জন্য সরি। এত গরম পড়েছে, আমি এত অসুস্থ হয়ে যাচ্ছি, ঠিক আছে, যে আমি আর কি কাজ করে উঠতে পারিনি, সেই কারণেই কালকে ভিডিও ছাড়তে পারিনি। বাট আমি ওভারঅল সপ্তাহেরটা পুষিয়ে দেবো, চিন্তার কিছু ব্যাপার নেই, ঠিক আছে। তো সবাই সুস্থ থাকো, ভালো থাকো, ভালো করে মানে এই ওয়েদারে তো দারুণভাবে মেনটেন করে চলো, ঠিক আছে। সামনে পরীক্ষা আছে, ভোট পেরোলেই, ভোটের আর অল্প দিনই মাত্র বাকি আছে। জুনের 4 তারিখের রেজাল্ট, ভোটের রেজাল্টের পরেই কিন্তু অনেক ভ্যাকান্সি ছাড়ার কথা আছে যেগুলো ওয়েটিং এ আছে, তো দেরি করো না, একদম সুস্থ থেকে তাগড়াভাবে প্রিপারেশনটা করতে থাকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও।